আমি আফরিনা সুলতানা মুক্তা 4/2/2016 মোহাম্মদ জয়নাল গোকুলের সাথে আমার মুসলিম শরিয়া মোতাবেক 5 লক্ষ টাকা দিয়ে মোড়ে বিয়ে হয়। বিয়ের সময় উনি প্রথম স্ত্রীর সাথে ওনার সম্পর্কের কথা আমার কাছে গোপন রাখায় বিয়ের কয়েক মাস পরে বিভিন্ন ঝামেলা হওয়ার কারণে আমি 2/5/17 তাকে তালাক দেয় এবং তালাকের কাগজ পেয়ে 3 তারিখে উনি যাই হয়েছে মাফ চেয়ে নিলে আমরা সেটা ক্যান্সেলও করে দিই। যে ক্যান্সেলেশন পেপার থানায় করবে এবং হিউম্যান রাইটসের ওনাদেরকে দেওয়া হয়েছে। তো তারপর 2018 14 ফেব্রুয়ারি আমার একটি কন্যা সন্তান হয়। কন্যা সন্তান হওয়ার পর থেকে আমার স্বামীর আরও উগ্ররূপ আমি দেখতে পাই। পরস্ত্রীর সাথে পরকীয়া, শুধু সেটা গোপন ছিল না, সেগুলো সাথে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা, তারপরে নারী নেশা এবং শুধু ওই একই নারী না, বিভিন্ন নারীদের সাথে তার অবৈধ সম্পর্ক আমি টের পেলে আমি সেটা নিয়ে তার সাথে আমার কয়েক দফা ঝামেলা হলে সে আমাকে গুরুতরভাবে শারীরিক নির্যাতন করে এবং যৌতুকের জন্য চাপ দিতে থাকে যে যৌতুক দিলে সে সব অবৈধ নারীদেরকে ত্যাগ করবে। তারপরে 2018 সালেই নিরুপায় হয়ে আমি যৌতুক নিরোধন ও নারী নির্যাতন একটি মামলা করি। মামলা করলে স্থানীয় কাউন্সিলর অফিসে উনি অঙ্গীকারনামা দেয় যে আর এই ধরনের আচরণ করবে না, প্রথম স্ত্রী এবং আমার সন্তানকে সহ আমার সাথে সুন্দর মতো ঘর সংসার করবে। তারপরে দেখি 2-3 মাস পরে আবারও সেই নারীর সাথে, সেই শুধু একই নারী না, বিভিন্ন নারীদের সাথে বিভিন্ন সময়ে তার অবৈধ সম্পর্ক ধরা পড়ে। মদ্যপ হয়ে মধ্যরাতে সে যদিও সে কখনোই আমাদের কোনো দায়িত্ব নেয়নি, আমার বাচ্চার কোনো দায়িত্ব নেয়নি, সামাজিক না ভরণ পোষণের দায়িত্ব, বাট মধ্যরাতে সে আমার বাড়িতে এসে শারীরিক নির্যাতন, অশ্লীল গালাগালি এবং স্বামী হিসেবে তার অধিকার সে পুরোপুরি ভোগ করতো। আমি এবং আমার বাচ্চা একা থাকার কারণে আমার ঘরে সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা রাখা আছে, যে সিসি ক্যামেরা ফুটেজ থানা, কোর্ট এবং হিউম্যান রাইটসকেও দেওয়া হয়েছে। লাস্ট উনি হচ্ছে 31/12/2025 আমার বাড়িতে আসে যে অতীতের যত অন্যায় করেছে, অবৈধ নারী আছে, সে নিষ্পাপ শিশুর, তার মাসুম বাচ্চাটার হক আদায় করেনি, এগুলো সব ঠিক মতো করবে এবং সে সুন্দর মতো জীবনযাপন করবে এই ওয়াদা করে 31/12/25 তারিখ উনি আসে। 5 তারিখেই আমার বাচ্চাটা 8 বছরের, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। 5 তারিখে যখন তাকে কল করা হয়, তার সেই অবৈধ নারী সেই কল রিসিভ করে এবং বাচ্চার সাথে বাজে ব্যবহার করার পর বাচ্চার নাম্বারটা ব্লক করে দেয়। তারপরে তার সাথে যোগাযোগ করা হইলে যে সেই নারীর সাথে আবারও প্ল্যাটফর্মে বিভিন্ন সময় তার ছবি এবং আপত্তিকর কিছু ভিডিও দেখার পরে তাকে সেটা নিয়ে কয়েক দফা প্রশ্ন করা হইলে সে আমাকে তখন বলে যে আমিও তার জীবনে অবৈধ নারী, সেটা আমাকে দ্রুতই সে প্রমাণ পাঠিয়ে দিবে। দেন আমি 7/2/2026 ডাক মাধ্যমে একটি কাগজ পাই, যেটাতে ছিল যে 4/3/2019 উনি আমাকে ডিভোর্স করেছে, প্রায় 7 বছর। তো 4/3/2019 উনি আমাকে তালাক দেওয়ার পর উনি শুধু আমার স্বামী না, ধর্মীয় পথ প্রদর্শক। 7টা বছর থেকে উনি যখন নিজের মন মর্জি মতো মধ্যরাত হোক, দুপুর হোক, সকাল হোক, সে আমার বাড়িতে এসেছে। আমাদের 1%ও কোনো সামাজিক বা ভরণ পোষণের দায়িত্ব, কোনো হক আদায় না করলেও শতভাগ সে তার হক আদায় করছে। আমার মনে কিছু অভিমান থাকলেও, মনে কষ্ট থাকলেও আমি আল্লাহর দিকে তাকায় সহ্য করে গেছি যে আমার বাচ্চাটা বড় হচ্ছে, 8 বছর হয়ে গেছে অলরেডি, হয়তো কোনো একটা মুহূর্তে কোনো একটা বিশেষ ছেলে আল্লাহ পাক তাকে হেদায়েত করবে। 7 তারিখে যখন আমি তার এই ডিভোর্সের পেপারটা পেয়েছি, আমি 12 তারিখে আসলে সেই পেপারটা খুলে তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হইলে, যেহেতু আমাদের নাম্বারটা তার মোবাইল থেকে ব্লক করা, আমি একজন উকিলের সাথে কথা বলি এবং আমি থানায় যাওয়ার পর থানা বললো যে এটা তো 9(1) ধারায় প্রতারণামূলক ধর্ষণ মামলা। তারা আমার কাছ থেকে বিভিন্ন প্রমাণ পাওয়ার পরে 17/2/2026 প্রতারণামূলক ধর্ষণের মামলা তারা নেয় এবং 18 তারিখেই আসামিকে তার শোরুম থেকে অ্যারেস্ট করে 19 তারিখে পুলিশ যথারীতি তাকে থানায় সোপর্দ করলে সেখানে যে ম্যাজিস্ট্রেট সাহেব মহোদয় ছিলেন, উনি দুপক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়। সেদিন ছিল বৃহস্পতিবার। রবিবারেই আমরা ঢাকার যে সিএমএম আছে মুস্তাফিজুর রহমান, হঠাৎ করে শুনতে পাই যে তার আদালতে স্পেশাল শুনানি হবে এই মামলাটার। আমরা দৌড়ে গিয়ে সেই শুনানিতে অংশগ্রহণ করি। আমি বাদী হয়ে নিজে সকল রকম ডিজিটাল প্রমাণ দেই। সেই সময়ে আসামি পক্ষ কোনো আপোষের জন্য আবেদন করেনি এবং আমরাও কোনো রকম আপোষের কথা বলিনি। তারা শুধু বলেছিল যে আসামি প্রথম বলেছে আসামি কোনোদিন আমার বাড়িতে যায়ই নাই 19 ডিসেম্বরের 19 সালের পরে। দ্বিতীয়বার যখন আমি সিসিটিভি ফুটেজ দেখিয়েছি তখন বলে গিয়েছে, কিন্তু আমার সাথে কোনো রকম যদি শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে তারা জামিন চায় না। আর আমি তখন সিসিটিভি ফুটেজে নিজের মোবাইল থেকে এবং সব ডকুমেন্টস, আপনার স্টিল পিকচার, সিসিটিভি ফুটেজ, রেকর্ডিং এবং আমার নিজের যে ভাষা আছে সেগুলো সব আমি নিজে প্রায় 15-20 মিনিট ধরে আপনার সিএমএম মহোদয় মুস্তাফিজুর রহমানের কাছে সব প্রুফ করার পরে বলেছি যে স্যার
যদি আমার এই ভিডিও মিথ্যা হয় তাহলে আপনি আমার বিচার করবেন, আর যদি সত্য হয় তাহলে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন অসহায় বঞ্চিত নির্যাতিত নারী হিসেবে, একজন অসহায় সন্তানের মা হিসেবে শুধুমাত্র ন্যায় বিচার চাই, আর কিচ্ছু আমার চাওয়ার নাই। তখন উনি শুনানির জন্য মামলাটা রেখেছেন। রেখে ঘণ্টাখানিক পরে আমরা অপেক্ষা করার পরে জানতে পারলাম যে সিএমএম মহোদয় আপনার কোর্ট থেকে চলে গেছেন এবং জামিন উনি দিয়ে দিয়েছেন, জামিনের কাগজে সাইন করে গেছেন। দৌড়ে গিয়ে আমরা উচ্চ আদালতে যাব এবং সেই সময় পর্যন্ত জামিনের রায়টা স্থগিত রাখার জন্য আমরা জিয়ারুর কাছে গেলে উনি বলেন যে সিএমএম মহোদয় চলে গেছেন এবং উনি বাই ফোন বেলবন্ডেরও অর্ডার দিয়ে দিয়েছেন এবং বেলবন্ড অলরেডি কোর্ট থেকে চলে গেছে। এখন আর যেহেতু সিএমএম নাই, এটা শুনানির কোনো সুযোগ নাই। আমার কথা হচ্ছে যে আপোষ আসামি পক্ষও চাইলে আমিও চাই। আমি একজন ওয়েল এডুকেটেড ওমেন হিসেবে এইটুকু জানি যে ধর্ষণের মামলায় মাত্র একদিনেই এত দ্রুত আপনার আপোষেরও কোনো প্রথা নেই এবং জামিনও হয় না। এটা অন্য কোনোভাবে জামিন হয়েছে বলে আমার আইনজীবীরা মনে করেন এবং আমিও মনে করি আমার সাথে শতভাগ অন্যায় করা হয়েছে, আমার শিশু সন্তানের সম্মানের সাথে অন্যায় করা হয়েছে। আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইন মন্ত্রণালয় এবং আপনারা যারা সম্মানিত সুধী আছেন, আপনাদের সহায়তায় ন্যায় বিচার চাই। আমার যে 8 বছরের শিশু সন্তান আছে, এক মুহূর্তের জন্য সে সামাজিকভাবে সন্তানের কোনো হক আদায় করেনি, ন্যূনতম সম্মানটুকু পর্যন্ত দেয়নি। আমি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত সদস্য, আয়ার ডায়মন্ডসের প্রোপাইটার, শতভাগ ভ্যাট ট্যাক্স বৈধভাবে দিয়ে আমি ব্যবসা করে চলি। পৈতৃক সূত্রে আমার ব্যবসা পাওয়া, ব্যবসায়িক সূত্রে তার সাথে পরিচয়, কোনো দিক থেকে কোনো অভাবের কারণে আমার মতো একজন প্রতিষ্ঠিত নারী যে অন্যায়টা বোঝার সাথে সাথে আমি দেশের সর্বোচ্চ আইনের যে ব্যবস্থা আছে সেটা আমি গ্রহণ করেছি। তারপরেও আমার সাথে এত বড় অন্যায় হয়েছে। আমি ন্যায় বিচার চাই, আমি আপনাদের মাধ্যমে ন্যায় বিচার চাই। আপনি কোন জেলায় বাড়ি, কোথায় আপনার ঠিকানা একটু বলেন? আমি বর্তমানে বসুবাজার লিভিং নাইন অ্যাপার্টমেন্টে আছি। আমার জন্মই হয়েছে ঢাকায়, জুরাইন এলাকায়। আমার বাবা বাংলাদেশ রত্ন ব্যবসায়ী একজন সদস্য ছিলেন। আমার বাবা, আমাদের পুরো পরিবারটাই আপনার স্বর্ণ ব্যবসার সাথে জড়িত। এখনও আমাদের ভাইরা, আমার বোনের হাজব্যান্ড এবং আমিও পৈতৃক সূত্রে যে ব্যবসা পেয়েছি সে ব্যবসাটাই করি। আমি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কন্যা, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং আমার নিজের 8 বছরের যে মেয়েটা 31-এও তার বাবার সাথে আমি অনেক গভীরে নাই যাই। যে সম্পর্কটা দেখেছে আমার মেয়ে তো এইটুকু বুঝে যে যদি কারোর সাথে সম্পর্ক, বিবাহের সম্পর্ক বৈধ থাকে তাহলে সেখানে লিমিটেশনটা কি। আমার বাচ্চা এখনো পর্যন্ত, আমার 8 বছরের মেয়ে এখনো পর্যন্ত জানে না যে তার বাবার সাথে, তার বাবা প্রতারিত বা প্রতারণা করে আমার কাছে 7 বছর আমাদের কাছে এসেছিলেন এবং তার সাথে যে সময়টা আমার কেটেছে সেটা অবৈধ। আমার বাচ্চারই মানসিক কি অবস্থা হবে বা সামাজিকভাবে সেই মানুষকে কি জবাব দিবে? আপনি একজন সফল নারী উদ্যোক্তা, আপনার বাবার নামটা একটু বলেন। আমার বাবার মৃত মোহাম্মদ কাশেম খান। ধন্যবাদ। আচ্ছা, আপনি যে